এই ছবিটা আমি যে বাজেটে বানিয়েছি, অ্যাকচুয়ালি যে কোনো নতুন কেউ যদি এটাকে প্রডিউস করে এই ছবিটা তার 3 গুণ বেশি বাজেট হবে। আমার হিরোইন জড়িয়ে ধরতে দাও, আমি সবসময় কমফোর্টেবল। ঐন্দ্রিলা, অঙ্কুশের সাহস দেখে তুমি কি বলবে? সাহসটা কোথা থেকে পেয়েছে একটু জিজ্ঞাসা করো তো। এত পলিটিক্স নিয়ে এমন এমন কথা ইন্টারভিউতে বলে ফেলেছি না, দলের লোকের কাছেই মার খাবো আমার মনে হয় যে এই দলে যাবো। মার খাবেই। আমি তো কিছু লুকিয়ে চুরি বলতে পারি না। পাওয়ারের লোভে আর ওই বাতি করে গাড়ি যাবে ওই লোভে প্লিজ যেও না। মিমিও আমাদের মতো অনেকটা ভাবে, ওরা কষ্ট হয় যখন আননেসেসারিলি ট্রোলিং এন্ড এভরিথিং হয়, সরে এসেছে। যারা বোঝো, জানো, কনফিডেন্স আছে তারা যাও এবং তারা করছো। আমি দেবের কথা সব সময় বলি। ইন্ডাস্ট্রিরও তো একটা রাজনীতি চলে, তুমি সেই সময় কোনো রাজনীতি ফেস করেছো এখনো পর্যন্ত? একদমই না। তারা যে কি লেভেলে সাপোর্ট করেছে চিন্তাধারার বাইরে। কমার্শিয়াল ছবি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি করলাম বলাটা খুব সোজা, বানাতে গেলে না মানে ছেড়েই দাও। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাইবো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ঐন্দ্রিলা বলো। খুব ভালো আছি, গলাটলা ভেঙে বসে আছি, টেনশনে আছি। আচ্ছা, একদম ঈদের মুখে এবং এই ভরা বোট এবং আইপিএল এর মরশুম, তার মধ্যে মির্জা আসতে চলেছে, তো সেটা নিয়ে কি একটু চিন্তা হয়েছে? না, চিন্তা হচ্ছে না, তার কারণ এই যে দুটো বড় ইভেন্টের নাম করলে তার মধ্যে থার্ড বড় ইভেন্ট হচ্ছে মির্জা। তো ওই জন্য আমার মনে হয় চিন্তার কোনো কারণেই, কারণ ওর মির্জার স্পেশালিটি এবং মির্জার ইম্পর্টেন্স ইজ অ্যাট পার যেগুলোর নাম নিলে। তো আমার মনে হয় যে যদি ছোটখাটো কিছু হতো তাহলে টেনশন হতো, তো মির্জা ইটসেলফ ইজ অ্যান ইভেন্ট, তো সেই কারণে ঐন্দ্রিলার কাছে আমি জানতে চাইবো, ঐন্দ্রিলা, অঙ্কুশের সাহস দেখে তুমি কি বলবে? সাহসটা কোথা থেকে পেয়েছে একটু জিজ্ঞাসা করো তো। ও যদি অনেস্ট হয় আজকে উত্তর দেবে। না, এটা ঠিক অনেস্টলি। আর না, এবার যদি খুব প্র্যাকটিক্যালি আমি বলি কথাটা, তাহলে দেখো আইপিএল তো চলো, আইপিএল আমাদের কলকাতার ম্যাচ হলে তবেই সেই উন্মাদনাটা থাকে, আদারওয়াইজ তো যে যার স্টেটের খেলা থাকে সেগুলো থাকে। আর সেকেন্ডলি হচ্ছে কি, আমাদের ভোট আমাদের রিলিজের প্রায় 10 দিন পর, আর এই চত্বরটা স্পেশালি যেখানে সেগুলো আরো পরে। আর রিজনাল ইন্ডাস্ট্রিতে একটা কিছু হয়ে গেল তো, যে ন্যাশনালে যেমন সবাইকে নিয়ে একটা বক্স অফিস হয়েছে, রিজনালে আমার কি রিজনালটা অনেকটা ইজি হয়ে যায়, যখন যে জেলায় যে সময় ভোট শুধু ওইটুকু, আবার অন্য সময় শিফট হয়ে গেলে আবার ওই সময় আবার নর্মাল হয়ে যায় সিচুয়েশন, তো খুব একটা অসুবিধা তো হবে না। ফাইন। আচ্ছা, প্রযোজক হিসেবে অঙ্কুশের প্রথম ছবি এটা, হ্যাঁ, তো একটা কি বলে, একটা বেবি আসার উত্তেজনা এবং ভয় দুটোই তো কাজ করে, ঠিক কেমন লাগছে, কিরকম অনুভূতিটা বলে প্রকাশ করার সত্যি খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে অনেক রকম মিক্সড ফিলিংস চলছে আর কি, কারণ এইটা কোনো ভীষণ ওয়েল প্ল্যান্ড করে করা নয়, মানে প্রডিউসার হওয়ার আমার জার্নিটা খুব হঠাৎ করে এবং এমন একটা সময় হওয়া যে সময় আমি রেডি নই, আমি এখনো রেডি নই, পুরোটা আমার এই যে নিজের টাকা, নিজের জমানো টাকা দিয়ে সিনেমা করা। আমাকে তো যারা শুনছে তারা হাসছে যে তুই এইভাবে করে কেউ এরকম। আমি প্রচুর ঠকেছি এবং আমি দেখেছি যে আমার সাথে, আমার প্যাশনের সাথে, আমার ডেডিকেশনের সাথে বা আমার ওই ভিশনের সাথে যদি কেউ ম্যাচ না করতে পারে, তাকে আমি আমার পার্টনার বানাবো না। এবং ম্যাচ তো দূরের কথা, অর্ধেকে তো তাদের ব্ল্যাক মানি হোয়াইট করতে আসার ধান্দা, অনেক কিছু আছে, হ্যাঁ, বলছে এক কিন্তু তার ইন্টেনশনই অন্যরকম। তো সবকিছু নিয়ে না আমি আলটিমেটলি ভাবলাম যে নিজের টাকা গেলে যাবে, আমি বানালে আমি নিজেই বানাবো, কিন্তু বানাতে আমায় হবে, তবে নিজেই বানাবো, যা হবে দেখা যাবে। আমি যদি প্রথম, আমার জিনিস হচ্ছে আমাকে একটা দুর্ধর্ষ ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতে হবে, তার জন্য যা টাকা লাগবে আমি দেবো, তাতে বিজনেস আসছে কোথা থেকে। আর এই যে সেলের ব্যাপারটা, ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, আমি তো তখনই বলতে পারবো যখন আমার প্রোডাক্টটা ওরকম হবে, না দেখাবো কি তাকে, জানা এইটা বিক্রি করো, আমি বড় বড় বাতিলা মুখে মারতেই পারি, তারাও তো দেখতে চাইবে প্রোডাক্টটা তো দেখাও। তো আমার হার্ট, সোল, মানি পুরোটাই ওই প্রোডাক্টটাকে ভালো করার জন্য দেখতে হবে, তারপরে তো বিজনেস। তার আগে আমি বিজনেস ভাববো কি? একদম, মানে ছবি রিলিজের আগেই তুমি ব্যবসার কথা ভেবে চিন্তিত হতে চাও না, তাই তো? কি ভাববো, তাহলে তুমি প্রোডাক্টে কম্প্রোমাইজ করতে হবে। বুঝলাম। আচ্ছা, ঐন্দ্রিলার কাস্টিং কি হবে? তুমি কি প্রযোজকের কাছে গিয়েছিলে নাকি প্রযোজক তোমার কাছে এসেছিল? ওই আমি এত বছর অপেক্ষা করেছি একবার হোক প্রযোজক, তারপর আমি কি করি। বাট না, আমার সত্যি ভালো লেগেছে যে অঙ্কুশ খুব মানে রেসপেক্ট দিয়ে আমাকে বলেছিল আমি এই ছবিটাতে তোমাকে ভাবছি, তোমাকে দেখো, চরিত্রটা যদি তোমার ভালো লাগে তবেই তুমি করো, আর যদি ভালো না লাগে মুখের উপর বলে করবো না, ভালো লাগেনি, যেমন তুমি সবাইকে বলো। বাট ভালো লেগেছিল চরিত্রটা, কিন্তু
যা হয় মুখের ওপর বলতে পারছিলাম না, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ভালো হলে বেটার হতো না, এরকম একটা ফিলিং আসছিল। কিন্তু তারপরে ও যে ভেতরে অনেক কিছু ভেবে রেখেছিল সেটা জানতাম না, কারণ তখন চরিত্রটা বলতে পারো সবে মানে কনসিভ করা হয়েছে। বুঝলাম। তো তারপরে যখন বিভিন্ন জিনিস চরিত্রটার মধ্যে অ্যাড অন হতে থাকলো, তখন আবার আমার ছেড়ে দেওয়া কেঁদে বাঁচির মতন অবস্থা হলো যে এতটা ভরসা এর কি করে আমার ওপর আছে। কিন্তু না, ও পুরো ভরসা করেছে। আর আমি কি ভরসা রাখতে পেরেছি? আচ্ছা, মির্জা কি আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম নাকি রোমাঞ্চ রয়েছে? না, রোম্যান্সও আছে। আমি যদি বলি অ্যাকশন ড্রামা, ইটস নট আ থ্রিলার, ইটস অ্যাকশন ড্রামা, যার মধ্যে ইমোশনস আছে, অ্যাকশন আছে, একটা গল্পের মধ্যে অ্যাকশন আছে যেটা দরকার। তো সেরকম ধরনের তুমি বলতে পারো। আচ্ছা, ছবির একটা ইউএসপি আমি বলবো অঙ্কুশ আর ঐন্দ্রিলার জুটি, ঠিক আছে। আর কোন ইউএসপি মানুষকে টানতে পারে? সবথেকে বড় ইউএসপি এখনকার যুগে দাঁড়িয়ে গেছে জনরাটা। এটাই মানুষ পাগলের মতো চাইছে, বাংলাতেও চাইছে, কিন্তু বাংলাতে কোথাও না কোথাও সেই এক্সিকিউশন, সেই মেকিং এর অভাব পাচ্ছে বলে মানুষ ভরসা করতে পারছে না। তো আমাদের প্রচেষ্টাটা ওটাই ছিল যে এই ছবিটা যেন ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম লুকিং ফিল্ম মনে হয় আমাদের, কারণ এই ধরনের ছবি বানাতে গেলে ওই প্রমিস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর প্রমিস করলে সেটাকে এক্সিকিউট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝলাম। কমার্শিয়াল ছবি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি করলাম বলাটা খুব সোজা, বানাতে গেলে না মানে ছেড়েই দাও। সেইটা আমাদের টিমের প্রথম প্রায়োরিটি ছিল অ্যাচিভ করা। তো এখন ইউএসপি তো সব থেকে বড় ওটাই, কারণ মানুষ এটাই চাইছে এখন। আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম এসে এমন একটা খোঁচা মেরে দিয়ে গেছে না যে দেখ কমার্শিয়াল কি করে বানাতে হয়, দেখ সেলিব্রেশন ফিল্ম, সেলিব্রেটেড ফিল্ম যেগুলো বলে কি করে বানাতে হয়, সবাই এখন ব্যাস হ্যাঁ আমরা ওটা দেখবো ওটা দেখবো ওটা দেখবো করতে শুরু করে দিয়েছে। বাংলা সব থেকে পিছিয়ে, বা যে কোনো আরো যারা আমাদের মতো একটু কম রিজনাল ইন্ডাস্ট্রি যেগুলো সত্যিই পিছিয়ে তারা, কিন্তু একটা সময় যেসব ইন্ডাস্ট্রিগুলো বাংলার থেকে আরো অনেক পিছিয়ে ছিল তারা এখন 200 crore বিজনেস করছে। যারা 3 কোটিতে ছবি বানাতো 10 কোটি কামাতো, তারা এখন 16-17 কোটি টাকা ছবি বানাতেই 200 কোটি টাকা ব্যবসা করে ফেলছে। আমরা পিছিয়ে কেন? অনেক রিজন আছে তার কারণে। তো সেইটাকে রেকটিফাই করার একটা বেবি স্টেপ বলতে পারো। বেবি স্টেপ। লেটস সি যে এই ছবির টার্গেট অডিয়েন্স কারা, সেটা আমি মাল্টিপ্লেক্স দর্শক না সিঙ্গেল স্ক্রিন দর্শক? সব রকম, সেই ভেবেই বানানো, সব রকম। তুমি দেখবে আমি যখন টিজারটা বানাই তখন অনেকেই ভেবেছিল টিজারে হয়তো শুধু হিরোকেই দেখতে পাবো, কিন্তু হিরোর এন্ট্রি লাস্টে হয়েছে। আচ্ছা। এবং টিজারের প্রত্যেকের ইকুয়াল ইম্পর্টেন্স একটাই কারণ একটা প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা গল্প যদি ওয়ার্ক না করে না তাহলে কোনো মতে একটা ফিল্ম ওয়ার্ক করবে না, একেবারেই তাই, কোনো মতেই করবে না। তো এই আর আরেকটা জিনিস, মাস অডিয়েন্স কিন্তু এখন অনেক সেন্সিবল হয়ে গেছে, যে মাসকে বোকা বানাতে পারবে না। অনেকে আছে যারা আরে আমি তো এটা রিক্সাওয়ালাদের জন্য বানিয়েছি, এটা তো ভ্যানওয়ালাদের জন্য, অটোওয়ালাদের জন্য বানিয়েছি, এইটা বলে একটা যা খুশি বানিয়ে দেয়, ভাবে যে এরা তো গাধা, এদেরকে যা দেখাবো তাই দেবে, কারণ এরা তো জাস্ট যায় সিটিভিটি মারতে চলে আসে। আরে বস, মানে এটা না ভাবাটা সব থেকে ভুল। আমরা যদি ভ্যান আর রিক্সাওয়ালাদের জন্য কমার্শিয়াল সিনেমা বানাই না, তাদের জন্য সেন্সিবল কমার্শিয়াল সিনেমা বানাতে হবে। কারণ স্মার্টফোন এখন সবার কাছে আছে একদম, এবং সব রকম অ্যাক্সেস তাদের কাছেও আছে। তারাও এসে না বলে দেয় ছবির মেকিং ভালো না, একদম। তারাও তো বোকা না, তারা বোঝে এখন, কারণ তারাও মোবাইলে নেটফ্লিক্স দেখছে, একদমই তাই, তারাও মোবাইলে নেটফ্লিক্স দেখছে, তারাও সোজা এসে বলে দেয় যে এটা ছবির মেকিং ভালো না। একদম। আচ্ছা, প্রযোজক হিসেবে তুমি আত্মপ্রকাশ করছো, সঙ্গী হিসেবে তুমি ঐন্দ্রিলাকে নায়িকা হিসেবে পেয়েছো, কিন্তু সব মিলিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের সময় ইন্ডাস্ট্রিরও তো একটা রাজনীতি চলে, টলিউডের রাজনীতি। তুমি সেই সময় কোনো রাজনীতি ফেস করেছো এখনো পর্যন্ত? একদমই না, একদমই না। আমি আই সোয়্যার টু গড আমি জানি না 13 বছরে আমি কি ভালোবাসা কামিয়েছি, কি সম্মান কামিয়েছি আমি জানি না। আমার অনেক সময় শুনেছি যে টলিউডের রাজনীতি ফেস করতে না। একটা ছোট্ট কথা বলবো, অবশ্যই জবে থেকে ইন্ডাস্ট্রি টলিউডের লোকজন এটা জানতে পেরেছে যে অঙ্কুশ একা দায়িত্ব নিয়ে মির্জা করছে, একা, আর কেউ না। মানে যদি পাতি ভাষা আমি বলি যে পয়সাটা অঙ্কুশ হাজিরার পুরো লেগে আছে, তবে থেকে মানে যেটাও বলতে যাচ্ছিল যে কি করেছি, ভালোবাসা পেয়েছি, এইটা মানে আমিও জানি না ও কি করেছে, কিন্তু ও জেনুইন ভালোবাসা পেয়েছে এবং সাপোর্ট, আশীর্বাদ, আর অদ্ভুত একটা ওর যেহেতু টাকাটা লেগে আছে তার জন্য সবাই ভীষণ পজিটিভ ভাবে যে অঙ্কুশ আমি তোমাকে এখানে খরচা করতে দেবো না, এটা এত টাকা কিন্তু খরচা হয় না, তুমি নতুন প্রডিউস করছো, তোমাকে ভুল বলছে, এটা নয়। যারা এই ছবির সাথে ইনভলভ মানে তারা ওকে পুরো মানে আগলে, যারা এই ছবির সাথে ইনভলভ আছে তারা তো চাইবেই, কারণ তাদের এটা বেবির মতো, তারা চাইবে, ঠিক আছে, আমি সেটা ছেড়ে দিলাম। যারা এই ছবির সাথে ইনভলভ নেই, সাপোজ অ্যাজ আ পার্টনার বা অ্যাজ আ প্রোডাকশন টিম, ধরো ইনভলভ নেই, তারা
যে কি লেভেলের সাপোর্ট করেছে চিন্তাধারার বাইরে। ইভেন দ্য ভেন্ডার্স, the distributors, the vendors, exhibitors, কারণ আমার নিজে কথা হয় ডিস্ট্রিবিউটরের প্রোডাকশন টিম, মানে যারা ধরো একটা লাইটম্যান থেকে শুরু করে সবাই নরমাল ভেন্ডার্সরা কি করে, যে নতুন প্রোডাকশন হাউস বাড়ি চাড়িয়ে বলে ওরে বাপরে বাপ দরকার হলে লাগবে না দাদা, তোমরা মেটেরিয়াল নিয়ে যাও, পরে দিও, মেটেরিয়াল নিয়ে যাও 50% ডিসকাউন্টে নিয়ে যাও। আমি জানি না ভগবানের আশীর্বাদে এই ছবিটা, অ্যাকচুয়ালি আমি তোমায় বলছি, এই ছবিটা আমি যে বাজেটে বানিয়েছি, অ্যাকচুয়ালি যে কোনো নতুন কেউ যদি এটাকে প্রডিউস করে এই ছবিটা তার 3 গুণ বেশি বাজেট হবে। ওরে বাবা রে, কিন্তু আমি যে বাজেটে বানাতে পেরেছি, এটা তোমার সৌভাগ্য। আমি যদি বলি না এই ছবির বাজেট কত, আর ছবিটা যে তারা যদি দেখে না ভাবতেই পারবে না ওই বাজেটে এই ছবি না বানানো। আর একটা জিনিস হচ্ছে, আমি নাম নেব না কারোর, কিন্তু কিছু মানুষ একটা বড় অ্যামাউন্টের রেমুনারেশন তারা নেয়নি, এটা তো বিরাট সৌভাগ্য। হ্যাঁ, মানে যদি তারা রেমুনারেশন নিত 1/3 অফ দ্য বাজেট হতো এই ছবি, একদম। তা নাই। আচ্ছা, আমি জানি ছবিতে একটা সাংঘাতিক গর্জিয়াস একটা নাচের সিকোয়েন্স রয়েছে, যেখানে প্রায় 800,000 লোকজনের সঙ্গে ঐন্দ্রিলা নাচ করছে। তো এইটা মানে এটা একটা সাংঘাতিক, আমি বলবো, সেই চাপটা কিভাবে নিয়েছো? আমি তো বিশাল নিয়েছি, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বিশাল চাপ। আমি না, আমাকে অঙ্কুশ টাইটেল ট্র্যাক বলতে না সবাই কি জানো তো, টাইটেল ট্র্যাক মানে সবসময় হিরো একা নাচবে। অঙ্কুশ আমাকে বলছে তোমায় নাচতে হবে প্রপার, তুমি পারবে? তো বললাম টাইটেল ট্র্যাকটা তো তোমার হওয়া উচিত না, আমরা দুজনে করবো। দেখো, খুশি হয়েছি, নিশ্চয়ই হয়েছি। আমার এটা ক্যারিয়ারে, লাইফের সব থেকে বড় গান এবং ফার্স্ট কমার্শিয়াল গান আমার, আমি খুশি হব না? তো আমাকে যখন এই সুযোগটাও দেওয়া হলো তখন আমি পুরো ইউটিলাইজ করেছি। আমি 7 দিন 8 দিন ধরে প্র্যাকটিস করেছি, আর অসম্ভব ভালো কোরিওগ্রাফার পেয়েছি। রাহুল অঙ্কুশের সাথে কাজ করেছে ডান্স বাংলা ডান্সে, সেখান থেকে আমরা রাহুলকেও পেয়েছি, ওর চুজ করা, এবং ও আমাকে পুরো তৈরি করে দিয়েছিল শুটিংয়ের আগে। আর আমি পুরো আমার কোরিওগ্রাফার এবং ওর টিম ছিল, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে নেচে গেছি। তারপরে আমি অঙ্কুশকে প্রশ্ন করেছি, সত্যি করে এবার বলো যে হয়েছে, ভালো লাগছে, পেরেছি? আমি 50 বার প্রশ্নটা করেছি। না, একটু সংশয় থাকা ভালো, তাহলে পারফরমেন্স ভালো হয়, তাই না? আচ্ছা, কিন্তু এত কিছুর পরেও এরপরেও কিন্তু একদল লোক প্রশ্ন করবে যে এবারে বয়ফ্রেন্ড প্রযোজক হয়ে গেছে, তো অতএব ঐন্দ্রিলা বেশি সুযোগ পাবে, তখন কি করবে? কি বলবে? 12 বছর হয়ে গেছে, 12-13 বছর একসাথে। ঐন্দ্রিলা প্রথম আমাদের সম্পর্কের পর প্রথম ফিল্ম করে ম্যাজিক, একদমই তাই। এই তো কোভিডের পরে, আর ওর সাথে আমার সম্পর্ক 2012 এরকম। তো 8 বছরে আমি কি করলাম? কিছুই করিনি। তো আরেকটা হচ্ছে এই যে এই তো আমি না, একটা রিজন আছে, আমি আগে বলি, আমি কি এমন ছেলে না, আমার খুব লজ্জা লাগে ওর ব্যাপারে কাউকে রেকমেন্ড করতে, কিছু করতে। তার কারণ আমার সবসময় মনে হয় আমি চলে গেলে এটা নিয়ে আলোচনা হবে, যে ওই দেখ বলতেছে। হ্যাঁ, এটা আমার খুব লজ্জা। হয়তো তারা বলে না, কিন্তু আমার খালি মনে হয় এমনও হয়েছে অঙ্কুশ হিরোইন সিলেক্ট হয়নি, তোর কি মনে হয় কে হিরোইন হতে পারে, তোর কি মনে হয়? তো আমাকে অথরিটি দিচ্ছে, আমি তাও তুই বলতে পারছো না, তোমরা দেখো, এরকম বলে আমি চলে আসি। বাইরে কি বলি, তুই কি গাধা, একবার বলতে পারি না ঐন্দ্রিলা হলে ভালো হতো? আমি নিজেকে নিজে বলেছি বাইরে বেরিয়ে। আই আন্ডারস্ট্যান্ড। আর এবার অনেকে যারা ভাবে, তাদেরকে তারা এখন হয়তো জেনে গেছে, বাট তাও ম্যাজিক প্রথম, আগে ওর কাছে অফার এসছে, তারপর আমার কাছে। লাভ ম্যারেজ আগে ওর কাছে অফার এসছে, তারপর আমার কাছে। আগে ওকে লক করা হয়েছে, তারপর আমাকে লক করা হয়েছে। আমি জানি এটা। হ্যাঁ, তুমি জানো, আমি এটা জানি। তুমি জানো, আগে লক করা হয়েছে। আর মির্জাতে নেওয়ার আমার সবথেকে বড় কারণ হচ্ছে, অ্যাজ আ প্রোডিউসার প্রথম কাজ করছি, অনেক টাকা লেগে আছে, আমি ইনসিকিউরড হয়েই আমার ডিসিশন নেওয়া, আই নিড এ সিকিউরড অ্যাক্টর, যার আমার ওই রোলটা নিয়ে আমাকে ভাবতে হবে। একদম আরেকটা কমফর্ট জোনও কাজ করে কোথাও। আমি সেটা ভাবিনি, দেখো কমফর্ট, আমি সব হিরোইনের সাথে কমফোর্টেবল, তো ওটা আমার ব্যাপার নয়। বেশি হ্যাঁ, আমার হিরোইন জড়িয়ে ধরতে দাও, আমি সবসময় কমফোর্টেবল। কিন্তু আমি বলছি যে আমার অনেস্টলি বলতাম, এই ফিল্মটার জন্য আমি চেয়েছি যে আমি একজন প্রপার ম্যাচিউরড তুখর অভিনেত্রী আমার লাগবেই। তো সুতরাং আমি ওই ইনসিকিউরিটির দিক থেকেই করা। বুঝলাম। আচ্ছা, তোমরা এমন একটা মরশুমে তোমাদের ছবি আনছো যখন নির্বাচনের প্রসঙ্গ বারবার চলে আসছে। আসলে তোমাদের কলিগরা, সহকর্মীরা অনেকেই এই মুহূর্তে প্রার্থী বিভিন্ন দলের হয়ে, তো তোমাদের কাছে প্রস্তাব আসেনি? দেখো, ডিরেক্টলি ইনডাইরেক্টলি টুকটাক আসে, সেগুলো আসে না তা নয়, কিন্তু আসলে এমনি কিছু না। আমি এত পলিটিক্স নিয়ে এমন কথা ইন্টারভিউতে বলে ফেলেছি না, মানে তাতে না তারা বুঝে গিয়ে আর খুব একটা আমায় বলতে আসে না, ঠিক আছে, যে ও বেফাস কিছু বলে দেবে, ওকে দলে নিসই না, যে দলই হোক।
তো মানে ওর জন্য দলের অন্য কেউ মার খাবে? আমি না আমার দলের লোকের কাছেই মার খাবো আমার মনে হয়, যে দলে যাবো মার খাবে। আমি তো কিছু লুকিয়ে চুরিয়ে বলতে পারি না, তো ওই জন্য আমি একটু অ্যাভয়েড করে জিনিসটাই বুঝি না। আমি সত্যি বলতে আমি জিনিসটা আমি একদমই বুঝি না। আর আমি একটু ল্যাথখোর আছি। আমার হয়তো আমি আমার কাজ শুটিং থেকে বাড়ি। হ্যাঁ, এই যে মানুষের পাশে দাঁড়ানো এটসেট্রা, আমি আমফানেও করেছি, কোভিডেও করেছি, ও করেছে, একদম কিসে করেছি, ওর যা অর্জন করেছে সেখান দিয়ে হেল্প করেছে, আমি আমার যতটুকু অর্জন করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সেখান থেকে হেল্প করেছি, ব্যাস ওতেই আমাদের শান্তির ঘুম। কিন্তু তাও তোমাদের যারা সহকর্মী তারা তো কেউ কেউ ভোটে দাঁড়াচ্ছেও এবারে, সেই প্রসঙ্গে কিছু বলতে চাও? না, কি জানো তো, মানে যেহেতু আমার কাছেও এরকম অনেকবারই অফারে এসছে, তো ব্যাপারটা কি, আমি তখন আরেকটা জিনিস হচ্ছে, আমি তো কারুর শুনি না, আমার পরিবার বাবা মা ছাড়া ও ছাড়া আমি কারুর কথা শুনি না। তো আমি নিজেকে তখন বলেছি যে আমার ভালোবাসা জিনিসটা কি, আমি দেখলাম যে মানে ভাবনারও নেই অভিনয়, তো আমার ভালোবাসার জিনিসটা অভিনয়। এবার আমার কাছে যদি এরকম চয়েস আসে যে তুমি মির্জা ছবির পাঠ করবে না, তুমি ইলেকশনের প্রচারে যাবে, অবভিয়াসলি আমি পাঠটা করবো। কিন্তু আমার লোভের চক্কর আমি ইলেকশনটা নিয়েও নিলাম 4টে টাকা কামাবো বলে, এটা আমি জীবনে পারবো না। লোভের থেকে বড় কথা হচ্ছে একটা ইনসিকিউরিটি চলে আসে না, যে আমাকে মানুষ কি বলবে, মানুষ তো বলবে তখন তুমি গেলে না, তুমি হাজিরা দিলে না, এই করলে না, কিন্তু এদিকে আমার মন করছে আমি যেন ফিল্মটা প্রমোট করি বেশি, তো তাতে অন্যায় কিছু নেই, কিন্তু ইউ আর নট মেন্ট ফর ইট। তুমি যে বললে না তোমার ফেলো কালিকরা দাঁড়াচ্ছে, তুমি কি বলবে, আমি কাউকে কিছু বলতে চাই না, কিন্তু হাত জোর করে আমি তাদেরকে বলতে চাইছি যারা তোমরা বোঝো না জানো না, তারা প্লিজ যেও না, মানে যারা বোঝো জানো কনফিডেন্স আছে তারা যাও, এবং তারা করছো। আমি দেবের কথা সব সময় বলি, মিমি যদিও সরে গেল, মিমি অনেক ইনফ্যাক্ট আরো অনেক ইয়াং জেনারেশন আছে যারা করছে, মিমিও আমাদের মতো অনেকটা ভাবে, ওরা কষ্ট হয় যখন আননেসেসারিলি ট্রোলিং এন্ড এভরিথিং না সরে এসেছে, হ্যাটস অফ টু হার, কিন্তু যখন ছিল তখন খুব অনেস্টির সাথে ছিল, আরো অনেকে আছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে প্লিজ যারা বোঝো না তারা যেও না, এটা একটা প্রফেশন নয়, এটা পয়সা কামানোর জায়গা নয়, তোমাদের জন্য তো আরোই নয়, যেটুকু পারো সেটার মধ্যে থাকো, ফিল্ম করো, সবকিছু করো, পাওয়ারের লোভে আর ওই বাতি করে গাড়ি যাবে ওই লোভে প্লিজ যেও না, রাজ্যটাকে আর মানে নষ্ট করো না, কারণ এটা একটা না দেশের ব্যাপার, মানুষের লাইফের ব্যাপার। আজকে আমরা একটা বাজে ছবি দিলে কোনো মানুষের লাইফে ক্ষতি হবে না, কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু আমরা মানে যেই দায়িত্বটা নেব বলে নিতে পারছি না, মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, মির্জা কি তাহলে 9 তারিখ রিলিজ, মানে 9th এপ্রিল? উই আর প্ল্যানিং 9th এপ্রিল, এবার ওটা একটু এখনো অবধি জাস্ট 1-2 দিন এদিক ওদিক হতে পারে, টিল নাও 9th এপ্রিল। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো রিসেন্টলি আমরা জানলাম যে জিতের ছবি রিলিজ একটু পিছিয়ে গিয়েছে বুমেরাংয়ের ক্ষেত্রে, তো সেটা নিয়ে তোমাদের ঈদের সময়টা পেছনের কারণ হয়তো অন্য, ভোট এন্ড অল, কিন্তু আমার মনে হয় নেক্সট ডেটটা পেছনের কারণ হয়তো ভোট হতে পারে, আমি জানি না, কিন্তু ওই সময়টা মানে খুবই ডিফিকাল্ট টাইম, ওই সময়টা একদম পুরো ভোটের মধ্যে আর সময়টা, তো আই থিংক, এবং ছবি চলা খুব দরকার, বাংলা ছবি আমাদের চলা, কারণ ওই একটা মানুষ আমি খুব রেসপেক্ট করি, খুব অ্যাডমায়ার করি, কারণ একা দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, আমি চাইবো ওই জিদ্দার ছবি চলুক, তো আমার মনে হয় উনি এই দিকে অ্যাজ আ প্রডিউসার বা অ্যাজ আ হিরো, অ্যাজ আ প্রডিউসার অনেক বেশি ম্যাচিউরড এন্ড বোঝে এই জিনিসটা, তো আমার নিশ্চয়ই কিছু বুঝেই ডিসিশন নেওয়া যে। আচ্ছা, তোমাদের আর আপকামিং কাজ কি রয়েছে একটু আমাকে বলবে? আমার কিছু নেই, তার কারণ আমাদের সাজঘর পেন্ডিং রয়েছে, যেটা হয়ে গেছে, সাজঘরটা কমপ্লিট হয়েছে, আরেকটা আমার অসুখ বিসুখ, আমার কিছু নেই, আমি বলবো না অসুখ বিসুখ, না আরেকটা না আমার এমনিও কিছু নেই অনেস্টলি বলতে, তার কারণ সব ছবি ছেড়ে দিয়েছি, অর্ধেকে তাদের অ্যাডভান্স ফেরত দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর অর্ধেক সাজঘর তো ডান, পুরো ডান, যেগুলো সেগুলো আছে, হ্যাঁ, পোস্ট প্রোডাকশন মধ্যে একটু বাকি, কিছু যেগুলো করার কথা সব টাকা ফেরত দিয়ে ছেড়ে দিয়েছি। আর একটা মজার ব্যাপার, অঙ্কুশ একটা ছবিতে ছিল, সেখানে আমিও ছিলাম, তো ও ছেড়ে দেওয়াতে আমাকে কেউ প্রশ্ন করেনি, মানে যে দুজনে মির্জা করছে তারা দুজনেই করবে না, আমাকে কেউ বাদ দিয়ে দিয়েছে, এটা ভীষণ অপমানজনক এবং অসম্মানজনক। ও করতে পারতো কিন্তু ছবিটা আমি না করে দিয়েছি, ওদিক থেকে ওকে ওনারা জিজ্ঞাসা করলো তুমি কেমন পার্ট করেছো, না বলতে চাই না, বলতে চাই না, মির্জাতে তুমি কটা ডেট দিয়েছো, ক্যামিও করছো না, হিরোইন ভেবে ফেলেছো, অনেক কিছু ভেবে ফেলেছো, আরে ভাই আগে জান আমি ক্যামিও করতে পারি, আরে ও ইজিলি করতে পারতো সিনেমাটা, ওকে 4 টাকা তো কামাতাম আমি, একটা নতুন জিজ্ঞাসা করেনি, আমি একটা নতুন হিরো পেতাম, আমি চমৎকার বলেছো। আচ্ছা, ফাইনালি আমাদের দর্শক এবং পাঠকদের জন্য তোমরা ছবি নিয়ে কি বলতে চাও?
দর্শকদের হ্যাঁ দর্শকদের আমি এটাই বলবো, আসলে এত বলেছি দর্শকদের, আমি বলে দিচ্ছি দর্শকরা চাইলে আগে আমি বলে ওটাই দিচ্ছি, কমেন্ট করে সবসময় দিতে এ সব বলে দেয় তারপর আমরা হ্যাঁ, please, please। আমি এটাই বলবো, মির্জা নিয়ে উত্তেজনা 2 বছর ধরে চলছে। তো উত্তেজনাটা যে সত্যিকারে সেটা আমরা একমাত্র বুঝবো কখন, যখন মির্জা ঈদের রিলিজ হওয়ার পর হাউসফুল যাবে প্রতিটা শো। সেটা তোমাদের দায়িত্ব, কিভাবে করে তুলবে তোমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। ভালোবাসা, আশীর্বাদ, এটা আমাদের প্রয়োজন আছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার এবং খবর। ক্যামেরায় ব্রতিন এবং শুভ্ররূপের সঙ্গে রয়েছি আমি শম্পালী।